আদিল প্রচণ্ড ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল জমিলাকে, আপনাকে ও দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম আমি, তাহলে ওই বৃষ্টির মাঝে বাইরে একা একা কি করছে? জমিলা খালা তখন অপরাধী মুখ করে বলে ওঠে আদিলকে, আমি বুঝতে পারি নাই ছোট সাহেব, বৌমণি কখন বেরিয়ে গেছে, জানলে কখনোই যেতে দিতাম না, ভুল হয়ে গিয়েছে আমার ছোট সাহেব। আদিল তখন দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, যান, একে নিয়ে যান। সাথে সাথে জমিলা মাথা নেড়ে নূরকে উপরে ধরে নিয়ে যেতে থাকে। মৃদু নূর জমিলার কাঁধের মাঝে মুখ লুকিয়েই হালকা করে চোখ কুঁচকে তাকালো আদিলের দিকে, যেন তার কাছে খুবই নারাজ সে। খুব আস্তে বিড়বিড় করে বলে উঠল, পচা লোক। এদিকে আদিল আবারও বাইরে বেরিয়ে এলো আর ক্ষিপ্ত গতিতে তেড়ে গেল গার্ডরুমের দিকে। গার্ডরুমের ভেতরে ঢুকেই তখন তাকিয়ে থাকা গার্ডটার সোজা গলা চেপে ধরলো। আচমকা আক্রমণে ঘাবড়ে গেল বাকিরাও। হিংস্র বাঘের মতো গার্ডের গলা চেপে ধরে তাকে দেয়ালের পেছনে চেপে ধরলো। আর লোকটার চোখগুলো বড় বড় হয়ে গেল ভয় আর শ্বাসকষ্টে। তবে আদিলের হিংস্রতা কমছে না। গার্ডের প্যান্টে লাগিয়ে রাখা পিস্তলটা খুলে নিজে সোজা গার্ডের চোখের উপর চেপে ধরে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল আদিল, এই চোখ রেখে কি হবে যদি তা বুঝতেই না পারে কোনটা দেখা উচিত আর কোনটা দেখা না। কথাটা বলেই টিগার চাপতে নিল আদিল। তখনই ছুটে এলো সেখানে বিহান, আটকালো আদিলকে। আদিলের হাত থেকে গানটা নিয়ে তাকে সরিয়ে এনে বলল, এই আদিল, কি হয়েছে তোর? এমনে পাগলের লাহান করতাচস কেলা? এই ছেড়াই করছেটা কি? আদিলের যেন একটু হুঁশ এলো। সে বিহানের উদ্দেশ্যে বলে উঠল, এইটারে জীবন্ত চাইলে এখনই বিদায় কর। তারপর বাকি গার্ডদের উদ্দেশ্যে বলে উঠল আদিল, আই হোপ এরপর থেকে সবার নজর জেনে রাখবে কোনটা দেখা উচিত আর কোনটা না। কথাটা বলেই হনহনিয়ে বেরিয়ে গেল আদিল। বিহান হতভম্বের মতো বলে উঠল, মোর জ্বালা, মাগার হয়েছেটা কি সেটাই তো জানলাম না। রাতে আদিলের বাসায় একটি বিজনেস পার্টির আয়োজন করা হয়েছে। দেশি বিদেশি বড় বড় ক্লায়েন্টদের গেট টুগেদারের উদ্দেশ্যে এই পার্টি থ্রো করেছে আদিল। আসলে ক্লায়েন্ট সবাই ডিমান্ড করেছিল পার্টির, তাই আদিল তাদের উদ্দেশ্যে পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছে। আর সেই পার্টি অ্যারেঞ্জমেন্ট হয়েছে বাসায় বিশাল লিভিং এরিয়াতেই সব করা হয়েছে। মেহমানের সমাগম হয়ে উঠেছে পার্টিটি। আর ব্যাকগ্রাউন্ডে সব মিউজিকে ধুন বাজছে, হাতে সবার ডিং। আর সার্ভেন্টরা সবাই ওয়েটারের মতো কালো প্যান্ট এবং কোটে সবাইকে খাবার পরিবেশন করছে। এদিকে আদিলও ব্ল্যাক কোট আর প্যান্টে বেশ ড্যাশিং লুক দিয়েছে নিজেকে। সেও ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে মেহমানদের সাথে আলাপচারিতা করছে। এরই মাঝে কিছু ফিমেল কাইন্ডও আছে, যাদের প্রায় সবারই আকর্ষণে বস্তু হলো ওই সুদর্শন পুরুষ সাদমান শাহরিয়ার আদিল, যাকে পেতে তাদের ছলাকলা শেষ নেই। কিন্তু এই কঠোর মানব যেন কিছুতেই তাদের কাছে আসে না, তবুও প্রয়াসও ছাড়ে না কেউ। যেমন এই মুহূর্তে পিয়ার কোম্পানির মালিক প্রভা রহমান এগিয়ে এলো আদিলের সম্মুখে। পরনে পাতলা জর্জেটের শাড়ি আর সিল্কলেস ব্লাউজ, শরীরে অর্ধভাগ দৃশ্যমান তার। মুখে আবেদনময়ী হাসি ঝুলিয়ে আদিলের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আই মাস্ট টেল মিস্টার আদিল, আপনাকে যতবার দেখি ততবারই মনে হয় আগের বারের চেয়েও বেশি হ্যান্ডসাম হয়ে গেছেন। কিভাবে করেন এটা? আজকেও কি মারাত্মক আপনাকে হট লাগছে। আমি তো একদম ঘায়েল হয়ে যাচ্ছি। এদিকে আদিল চরম বিরক্ত হয় এরকম ন্যাকামিতে। এমন অশ্লীল ধরনের নারী তার কাছে সর্বদাই অমাননীয়। কিন্তু বিজনেস পার্টনার আর মেহমান দেখে আদিল জোরপূর্বক হেসে তাকে সহ্য করে গেল। প্রভা তখন আহ্লাদি হেসে বলে উঠল আবার, বাই দা ওয়ে, আমাকে কেমন লাগছে বললেন না তো? আদিল একটা মেকি হাসি ঝুলিয়ে বলল, আমাকে এই প্রশ্নটা না করাই ভালো আপনার জন্য মিস প্রভা, কারণ উত্তরটা আমি দিলে যতটা না রুচিতে বাঁধবে আপনার শুনতেই বেশি বাঁধবে। শো বেটার বি উই স্কিপ ইট। আগ্রহী প্রভার মুখটাই ভোঁতা হয়ে গেল আদিলের জবাবে। তবুও সে হাল ছাড়ল না। সে আবার হাসি মুখে বলে উঠল আদিলকে, মিস্টার আদিল, আমার শাড়িটা একটু ঠিক করা দরকার, একটু আপনার ওয়াশরুমে নিয়ে যাবেন? আদিল প্রভার পরিকল্পনায় একেবারে পচা পানি ঢেলে দিয়ে ওর বাসায় এক সার্ভেন্টকে ডাক দিয়ে বলে দিল প্রভাকে যেন ওয়াশরুমটা দেখিয়ে দেয়। প্রভা এভাবে আদিলের কাছ থেকে উপেক্ষিত হয়ে ভীষণ পরিমাণে রাগ হলো। রাগী মনোভাব নিয়েই সে সরে গেল ওখান থেকে। অপরদিকে রুমেই বসেছিল নূর, বসে বসে খেলছিল তার পুতুল দিয়ে। পুতুলটা অনেক দিনের, তবে তার খুবই প্রিয়, সেটাই নিয়ে খেলছিল সে। জমিলা বলে গেছে আজ বাইরে যেন না বের হয়, বাইরে অনেক মানুষজন এসেছে।
আদিল রেগে যেতে পারে। এই ভেবেই জমিলা নূরকে বাইরে যেতে নিষেধ করেছে। নূরও তাই বাইরে আর যায়নি। এমনিতেও এ বাড়িতে সে একা ঘোরাফেরা করতে ভয় পায়। এটা তো আর তার গ্রাম না যেখানে ইচ্ছে মতো ঘুরে বেড়াতো সে, তাই সে সাহসও করে না। আর তাছাড়া সবচেয়ে ভয় পাইছে ওই টিভি নায়কের মতো দেখতে লোকটাকে। দেখলে একদম নায়কের মতো হলেও নূরের কাছে কেমন ভয়ঙ্কর ভিলেনের মতো মনে হয় তাকে। আর মনে হয় দাদির রূপকথা গল্পে সেই রাক্ষসের মতো, যেন নূরকে মেরেই ফেলবে। নূরের খেলার মাঝেই হঠাৎ তার ভীষণ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু এখানকার এত আধুনিক ওয়াশরুমে একা যেতে তার ভীষণ ভয় করে, কারণ সে অনেক কিছুই বুঝে উঠতে পারে না। তাই তো প্রতিবার জমিলা ওকে হেল্প করে। কিন্তু এখন তো আর জমিলা নেই, আর নূরের খুব জরুরি মনে হচ্ছে এখন। নূর জমিলাকে খুঁজতে বিছানা থেকে নেমে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। আস্তে করে দরজাটা হালকা করে খোলে, মাথাটা একটু বাইরে বের করে উঁকি দিয়ে দেখে বাইরে কোথাও জমিলাকে দেখতে পায় কিনা। কিন্তু বাইরে কোথাও জমিলাকে দেখতে পেল না। নূর এবার সোজা দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, আর ভয়ে ভয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে। করিডোর থেকে সিঁড়িতে নামতেই নূরের চোখ যেন ধাঁধা লেগে যায়। এত চাকচমক আর লোকজন দেখে কৌতূহলী হলো অবুঝ মন তার। ধীরে ধীরে সবকিছু দেখতে দেখতে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। রং বেরঙের বাহারি লোকজন দেখে তারও কেমন চমক লাগছে, সাথে ভয়ও হচ্ছে একটু। ওসব দেখার মাঝেই হঠাৎ জমিলাকে চোখে পড়ে তার। জমিলা ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছে। তাকে দেখে নূর ঝট করে ছুটে তার কাছে যেতে চাইলো, আর এমন ছুটে যাওয়ার মাঝেই হঠাৎ বেখেয়ালিতে প্রভার সাথে ধাক্কা লেগে পড়ে যায় সে। প্রভা এমনিতেও বদমেজাজি এবং অহংকারী স্বভাবের, তার উপর আদিলের অপমানে তার মেজাজ সাথে সাথেই চটে আছে। আর তার সাথে এই মুহূর্তে নূরের ধাক্কায় তার হাতের ডিং সব উল্টে শাড়ির উপর পড়ে গিয়েছে। ব্যাস, তাতেই প্রভার আগুনে যেন ঘিয়ের কাজ করে। রেগে যায় সে, যার দরুন সে ঠাস করে নূরের গালে চড় বসিয়ে দেয়। এদিকে বেচারি নূর চড়ের ধাক্কায় টিকতে না পেরে নিচে পড়ে যায়। পড়ে যেতে নিয়ে হাতের ধাক্কায় সামনে সাজিয়ে রাখা কাঁচের ফুলদানিটাও ঠাস করে নিচে পড়ে যায়। মুহূর্তেই বিকট শব্দে তা ছড়িয়ে পড়ে ফ্লোরের মাঝে। আর সেই শব্দেই উপস্থিত সকলের কৌতূহলী নজর পড়ে তার উপর। আর তাদের সাথে সাথে আদিলেরও চোখে পড়ে। নূরকে ওভাবে পড়ে থাকতে দেখে ভ্রুকুচকে আসে তার। ঘটনার সারমর্ম বোঝার চেষ্টা করে আদিল। নূর ভয়ে শঙ্কিত, গালে হাত চেপে ভয়ে জড়সড় হয়ে উঠে যাইছে। প্রভা তখনও কর্কশ গলায় বলে ওঠে, ইউ ব্লাডি চিপকাল, আমার এত দামি শাড়িটা নষ্ট করে দিলে। এসব চিপ গাইয়া বস্তির মেয়ে এখানে কি করে? খাবার চুরি করার জন্য এসেছে, তাই না? আদিলের মনে হলো এ মুহূর্তে মস্তিষ্কে বোধহয় টকবক করছে, আর তার সাথে কপালের রগ নীল হয়ে ফেটে যাবে যেন। আদিলের হাত দুটো মুষ্টিবদ্ধ, হাতের রগগুলো গোনা যাবে। আদিল দেখল ভীতগ্রস্ত তার অশ্রুসিদ্ধ নূরের গাল চোখ দুটো। বুকের অদৃশ্য ক্ষত হলো, তা সহসাই হলো চিনচিন পীড়ার অনুভব। গালে হাত রাখার এতক্ষণে বুঝে গেল প্রভা তার গায়ে হাত তুলেছে। আর এটা বোধগম্য হতেই আদিলের ক্রোধ পৌঁছালো সর্বসীমায়। চোখে জমলো রক্তিম লাল আভা। হাতের ডিংসে গ্লাস সজোরে আছাড় মারল সে। ক্রুদ্ধ বিক্ষিপ্ত কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে উঠল আদিল, মিস প্রভা। তার হুঙ্কারপূর্ণ ডাকে প্রভা সহ পুরো পার্টির লোকজন সহ সবাই কেঁপে উঠল। আর আদিল তড়িৎ বেগে এগিয়ে এলো প্রভার সম্মুখে। বেশ ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল আদিল, শুকরিয়া করেন বিধাতা আপনাকে নারী রূপে জন্ম দিয়েছে, কারণ আজ কেবল এই একটা জিনিসই আপনাকে রক্ষা করলো। না হলে আপনার কাজের প্রতিদান স্বরূপ ফলটা ভয়ঙ্কর হতো। আপনি পরবর্তী 7 জন্মেও ভুলতে পারতেন না তা। আদিলের কথা শুনে প্রভা প্রচণ্ড তেতে উঠে বলে উঠল, হোয়াট ডু ইউ মিন মিস্টার আদিল? আপনি কি ভুলে যাচ্ছেন আমি কে? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? প্রতি উত্তরে আদিলও ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, আদিল হুমকি দেয় না, সোজা করে দেখায়। আর আপনার মতো থার্ড ক্লাস মেয়েদের জন্য তো একদমই না। আদিলের হুমকি এত সস্তাও হয়নি এখনো। নাও গেট লস্ট হেয়ার, আউট অফ হেয়ার। প্রভাও বেশ চিৎকার করে বলে ওঠে, মিস্টার আদিল, আপনি কিন্তু অনেক বেশি বলে ফেলেছেন, তাও এই সস্তা বস্তির মেয়েটার জন্য। কেন, কি হয় আপনার ও? তখন আদিল বেশ গর্জে উঠে বলে উঠল, ওয়াইফ, সি ইজ মাই ওয়াইফ, নাও গেট লস্ট। এদিকে আদিলের এমন কথায় প্রভা সহ সবার মাঝে যেন বিস্ফোরণ ঘটল।
আদিল এবার নিচু হয়ে ভীতু অবস্থায় বসে থাকা নূরের হাত ধরে তাকে টেনে তুলল, সোজা করে দাঁড় করালো। আর নূর যেন তাতে আরো ভয় পেল।